জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বিএনপির ধানের শীষ নিয়ে টানাটানি কেন, এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপি কারো প্রতীক পাওয়া না পাওয়া নিয়ে মন্তব্য করেনি। শুক্রবার ৯০-এর গণ অভ্যুত্থানের শহীদ জিহাদ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দিয়ে তিনি বলেন, আমলাতন্ত্রকে একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা চলছে। নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ফখরুল ইসলাম আলমগীর বলেন, কয়েকজন মিলে আইন তৈরি করলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না, প্রয়োজন নির্বাচিত সরকার। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। সংস্কার বিএনপি শুরু করেছে, বিএনপি সংস্কারকে চলমান রাখবে। এ সময় আলোকচিত্রী শহীদুল আলমকে অবিলম্বে মুক্তির দাবিও জানিয়েছিলেন তিনি। কিছু কিছু ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি। কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। আমরা তো কথা বলে যাই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না। তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। আগামী 15 অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরের ঘোষণাকে বিএনপি ইতিবাচক হিসেবে দেখছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটির ফুল দিতে শ্রদ্ধা নিবেদন জানাতে গিয়ে কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদের ব্যাপারে একটি সিদ্ধান্তে পৌঁছাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রুহুল কবির রিজভী। বলেন, গণতন্ত্রে বিশ্বাস করলে এই বিষয়ে সিদ্ধান্তে আসা সম্ভব। যদি আমরা প্রকৃত গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য আমাদের সর্বোৎকৃষ্ট যেটি ভালো, যেটি প্রত্যেকের মঙ্গলের জন্য, সেইখানে নানা আলাপ আলোচনা এবং বিতর্কের মধ্যে দিয়েই একটি সিদ্ধান্তে আসবে। আমার বিশ্বাস সেই সিদ্ধান্তেই সব রাজনৈতিক দলগুলো পৌঁছবে এবং তার যে একটি তারিখ নির্ধারণ হয়েছে, সেই তারিখের মধ্যেই আমার বিশ্বাস প্রত্যেকটি রাজনৈতিক দল তারা তাদের মতামত দিয়ে একটি জায়গায় আসতে পারবে বলে আমার বিশ্বাস। আগামী জাতীয় নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশে আবারও আধিপত্য বিস্তারের জন্য ওত পেতে আছে। ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন না হলে ভারত বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করার সুযোগ পাবে বলেও মন্তব্য করেন দুদু। একই আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচন দিয়ে যেতে হবে, সেফ এক্সিটের কোনো সুযোগ নেই। মানুষের ভোটের অধিকারটা ফিরে দেয়, মানুষ ঠিক করুক মানুষ কাকে চায়। মানুষ কি ধানের শীষ চায় নাকি অন্য কোনো মার্কা চায়? মানুষকে ঠিক করতে দেন। আপনারা কেন আজকে যে সরকার আছে তার কাছে জবরদস্তি করতেছেন? এটা মানতেই হবে, এটা দিতেই হবে। তারা দেয়ার কে? আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন হয়, না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে, যেখানে স্বৈরতন্ত্রের শিখণ্ডী শেখ হাসিনা আশ্রয় নিয়েছে। ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে। আগামী নির্বাচনে কেউ ভোট ডাকাতি করতে আসলে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বিশিষ্ট ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, নির্বাচনে ভোট কেন্দ্র শক্তভাবে পাহারা দিতে হবে, যারা জিতবে তাদেরই অভিনন্দন জানাবে জামায়াত। ক্ষমতায় আসলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রথমে শিক্ষা সংস্কার
শিক্ষা ব্যবস্থার সংস্কার করা হবে বলে জানিয়েছেন তিনি। বলেন, মানুষের মধ্যে নৈতিক শিক্ষা থাকলে দেশে আর লুটপাট হবে না। দেশ থেকে নষ্ট রাজনীতির পুরনো চক্র জামায়াত ঘুরিয়ে দিবে বলেও মন্তব্য করেন তিনি। আল্লাহ হয়তো আমাদেরকে গানটি সহ দায়িত্ব দিতে চান না, তবে বাংলাদেশের মানুষ বড় অতিষ্ঠ। যেখানে যাই একটা কথাই বলে, শুধু ভোটটা দেওয়ার ব্যবস্থা করেন, বাকিটা আমাদের দায়িত্ব। এই ভোটের সেন্টারগুলা শক্তভাবে গার্ড দিতে হবে। আমরা চাই ভোটটা নিরপেক্ষ হোক, সুষ্ঠু হোক। সেই ভোটে যেই পাস করবে আমরা তাকে অভিনন্দন জানাবো। কিন্তু আমরা 3 বার ভোট দিতে পারি নাই, এবার 4র্থবার কেউ যদি আমাদের ভোট ডাকাতি করতে আসে, আমাদেরকে তৈরি থাকতে হবে ডাকাতের হাত ভেঙে দেওয়া। এদিকে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পটোয়ার। বলেন, একটি দলের দিকে হেলে যাচ্ছে প্রশাসন ও অনেক উপদেষ্টা। শুক্রবার জুমার নামাজ শেষে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। জুলাই সনদ ঘোষণার আগে জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার দাবি জানান। বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যদি পিআরকে সমর্থন না করে তবে জামায়াতে ইসলামী তা মেনে নেবে, কিন্তু জাতিকে উপেক্ষা করে পিআর পদ্ধতিকে বাতিল চলবে না। হাসানুল হক ইনু সহ যারা স্বৈরাচারের সাথে ছিলেন তাদের দল নিষিদ্ধ ও বিচারের দাবি জানান মিয়া গোলাম পটোয়ার। পরে দলীয় কর্মীদের নিয়ে গণমিছিল শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। সেই কারণে আমরা লেভেল প্লেইং ফিল্ড, পিআর পদ্ধতি, আমাদের অপরাধীদের বিচার নিশ্চিত করে আগামী জাতীয় নির্বাচনকে সুন্দর, স্বচ্ছ, নিরপেক্ষ গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। তার চারিদিকে যে সমস্ত কিছু উপদেষ্টাগণ আছেন, মাঝে মাঝে কোন দিকে আপনাকে ঠেলে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতি তাদের আনুগত্য প্রদর্শনের অপচেষ্টা চালাচ্ছে। এদিকে জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন সহ মোট 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। দুপুরে চট্টগ্রামে জুমার নামাজের পর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, পিআর পদ্ধতি বাস্তবায়িত হলে গণতান্ত্রিক ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পথ সুগম হবে। 5 দফা দাবির প্রতি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনই প্রমাণ করে এগুলো জনগণেরই দাবি। একই দাবিতে সিলেটের কোর্ট পয়েন্ট থেকে গণমিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে আম্বরখানায় গিয়ে শেষ হয়। এতে পিআর পদ্ধতিতে নির্বাচন দলীয় দাবিতে নয়, এটা দেশের অধিকাংশ মানুষের দাবি বলে উল্লেখ করেন বক্তারা। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জে জুমার নামাজ শেষে মিশনপাড়া থেকে মিছিল নিয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীবাজার এলাকায় এসে শেষ হয়। যেসব দল সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি বুঝে না, তাদের উদ্দেশ্য ভালো নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সংস্কার, বিচার ও পিআর এবং শ্রমিক বান্ধব রাষ্ট্র নির্মাণের দাবিতে শ্রমিক আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের মানুষ ইসলামী শাসন দেখতে চায়। মৌলিক কোনো সংস্কার না হওয়া ও বিচার না হওয়ার কঠোর সমালোচনা করে বলেন, নির্বাচনের আগেই গণভোট দিতে হবে। বিএনপি শরিয়া আইনের বিশ্বাসী নয়, তাই সকলকে সামনের দিনে সজাগ থাকার আহ্বান জানান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। যে নির্বাচনের আগে জুলাই সনদ স্বীকৃতির জন্য আইনি গণভোট আগে দিতে হবে এবং সকলকে মুতাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে ইসলামী দলগুলো যারা রয়েছেন, আমাদের ঘোষণা ছিল ইসলামী ভাষা একটা যাবে। দেশপ্রেমিক যারা রয়েছেন, আমরা সবাই একত্রিত হয়ে আমরা দেশ গঠন করব। আজকে ক্ষেত্র তৈরি হয়েছে, এই ক্ষেত্রের ফসল ইসলামের পক্ষে। আজকে যদি আমাদের উঠাতে হয়, তাহলে আমাদের এই সময়কে একটা মুহূর্ত যেন আমরা অবহেলায় নষ্ট না করে আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমাদেরকে দাওয়াত পৌঁছাতে হবে যে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি।
জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শুক্রবার বায়তুল মোকাররমের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে একথা বলেন তিনি। রাষ্ট্রপতির আদেশ ও নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। এ সময় রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে বলেন, যারা 24-এর বিরোধী তারা 72-এর বাকশালী সংবিধানের পক্ষ অবলম্বনকারী বলে বিবেচিত হবে। ফ্যাসিবাদের মূল উৎপাটন ও ফ্যাসিবাদের পুনর্জন্ম নেবার পথ বন্ধ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবার আন্দোলন দেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তির প্রাথমিক মর্যাদা প্রদান করতে হবে। এরপরে আগামী জাতীয় নির্বাচনের উল্লেখযোগ্য পূর্ব সময়ে একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এর কোন ব্যত্যয় বাংলার মানুষ মানবে না, জুলাই যোদ্ধারা মানবে না। প্রয়োজনে আবার রাস্তায় নামবে, আবার যুদ্ধ হবে। সব বাধা সংশয় কেটে গেছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ময়মনসিংহ প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, বিগত 16 বছর শেখ হাসিনার আমলে ফেক নির্বাচন দেখলেও এবারের নির্বাচন হবে ইতিহাসের অন্যতম সেরা নির্বাচন। দেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলো প্রার্থিতা ঘোষণা শুরু করেছে। 2-3 সপ্তাহ পর থেকে সব দল প্রার্থীদের নাম দেয়া শুরু করলে নির্বাচনী পরিবেশ আরও জমে উঠবে বলেও জানান প্রেস সচিব। জুলাই সনদ নিয়ে সব দল মত এক, 15 তারিখ সব দল সই করবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে, এ বিষয়ে যত ধরনের সংশয় ছিল সব ধুয়ে মুছে চলে গেছে। জুলাই চার্টার নিয়েও এখন সবাই ঐক্যমতে এসছেন। এখন হচ্ছে যে রেফারেন্ডামটা কখন হবে। হ্যাঁ, আমার মনে হয় এটাও খুবই ক্ষুদ্র একটা বিষয়, সেটাও খুব দ্রুত এটা পলিটিক্যাল পার্টিরা এবং কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করে ফেলবেন। আমাদেরকে তার্কিশ সোর্সেস জানিয়েছেন যে উনি একটা ফ্লাইটে অলরেডি উনি উঠেছেন, উঠে উনি এখন ইস্তাম্বুলের পথে আছেন। আমাদের কনসাল জেনারেল আছেন তার্কি ইস্তাম্বুল এয়ারপোর্টে। যিনি ল্যান্ড করা মাত্র উনি জানাবেন। শনিবার ভোরে দেশে ফিরছেন বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক ফেসবুক বার্তায় জানানো হয়, শুক্রবার তুর্কির স্থানীয় সময় সন্ধ্যায় একটি শিডিউল ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। ইসরায়েলি কারাগারে আটক থাকার পর শুক্রবার টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তুর্কির ইস্তাম্বুলে পৌঁছান শহীদুল আলম। এ সময় তাকে স্বাগত জানান তুর্কির নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। সেখানে পৌঁছে এক ফেসবুক বার্তায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান শহীদুল। ইসরায়েলের অবরোধ ভাঙতে ফ্রিডম ফ্লোটিলা বহরে কনসায়েন্স নামের জাহাজে করে গাজা উপকূলের দিকে যাত্রা করেছিলেন শহীদুল আলম সহ 93 অধিকার কর্মী। কাছাকাছি পৌঁছতেই গত বুধবার জাহাজটি সহ তাদের সবাইকে ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। জুলাই সনদের জন্য 15 নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনের দাবি করেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি আতিকুর রহমান। সেই সাথে পিআর পদ্ধতি চালু এবং নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি। রাজধানীর ভাটারা থানা আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর সেক্রেটারি রেজাউল করিম অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় যাওয়ার জন্য জামায়াতে ইসলামী সম্পর্কে অতীতের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করছে। আগামী নির্বাচনের সত্য ও ন্যায়ের পথে দুর্নীতিমুক্ত দেশ গড়তে জনগণ জামায়াতে ইসলামের পক্ষে রায় দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। অবশ্যই আগামী নভেম্বর মাসের মধ্যে গণভোট নিতে হবে। গণভোট না নিয়ে ইলেকশন করতে গেলে এই ইলেকশনকে ম্যানিপুলেট করার সম্ভাবনা আছে না বলেন?
সুতরাং জুলাই সনদের আইনি স্বীকৃতি, গণভোট এবং সেই গণভোটকে বাস্তবায়ন করে নির্বাচন করতে হবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে সাফারি লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। শুক্রবার দুপুরে উপজেলার ব্যাংক টাউন সহ বিভিন্ন পয়েন্টে এ গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। এ সময় বিএনপির ৩১ দফায় লিফলেট বিতরণ করেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ। কর্মসূচিতে অংশ নেন বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী। এ সময় আগামী নির্বাচনে বিএনপির পক্ষ থেকে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। একই সঙ্গে অবিলম্বে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তারা। ছুটির দিনেও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের প্রচারণা। দুপুরে আবাসিক হলে হলে প্রচারণা চালানোর পর জুমার নামাজ শেষে প্রচারণা চলে মসজিদ ভিত্তিক। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ স্বতন্ত্র প্রার্থী ও অন্যান্য প্যানেলের প্রার্থীরাও প্রচারণা চালায়। এছাড়াও 17টি আবাসিক হল সংসদের প্রার্থীরা রুমে রুমে গিয়ে প্রচারণা চালায়। এ সময় প্রার্থীরা শিক্ষার্থীদের কাছে বিভিন্ন অঙ্গীকার তুলে ধরে ও সমর্থন চান। এছাড়া একে অপরকে সহযোগিতা সহ ক্যাম্পাসে নির্বাচনী পরিবেশ উৎসব মুখর রাখারও অঙ্গীকার করেন। তফসিল অনুযায়ী 17 অক্টোবর রাকসু নির্বাচন হবে। সকলে মিলে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তুলব। আমি যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে হেরেও যাই, যে আমার বিপরীতে ভিপি পদে নির্বাচিত হবে, আমি তার সাথে একসাথে থেকে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাব। যতগুলো ভোট পাবো, আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। গণতান্ত্রিক মূল্যবোধ, সাইবার বুলিং মুক্ত, ভয়ভীতিহীন একটা সুন্দর রাকসু নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। এদিকে ছুটির দিনেও থেমে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসন্ন চাকসু নির্বাচন উপলক্ষে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন ঘনিয়ে আসায় সময়ের সর্বোচ্চ ব্যবহার করছেন প্রার্থীরা। ছুটির দিন হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থী উপস্থিতি কম। কেবল আবাসিক হল ও আশপাশের কটেজ মেসে অবস্থান করছেন তারাই ক্যাম্পাসে রয়েছেন। তাদের মাঝেই প্রচারণা করছেন প্রার্থীরা। আচরণবিধি লঙ্ঘনের কিছু অভিযোগ উঠলেও সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন বেশিরভাগ প্রার্থী। এদিকে নির্বাচনে এরই মধ্যে বেশ কয়েকটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী ইশতেহার ঘোষণা করেছে। সেই ইশতেহার বাস্তবায়ন প্রক্রিয়ায় ভোটারদের কাছে তুলে ধরছেন প্রার্থীরা। আমরা চাকসুতে যদি নির্বাচিত হই, স্বচ্ছতার জায়গায়, জবাবদিহিতার জায়গায় আমরা অটল থাকব। আমাদের চাকসুর যে কোনো কাজ, যে কোনো সিদ্ধান্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সিদ্ধান্ত হবে। প্রচারণাটা অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় আমাদের এখানে অনেকটাই টাফ। তারপরে আমাদের দিক থেকে শতভাগ আমরা চেষ্টা করতেছি এবং আমরা রেজাল্টের বিষয়ে ইনশাল্লাহ আশাবাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ও কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম মারা গেছেন। শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। স্বজনরা জানান, মঞ্জুরুল ইসলাম গেল শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে হাসপাতালে ভর্তির পর লাইফ সাপোর্টে নেওয়া হয়। শুক্রবার বিকেল 5টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় কবিতা পরিষদের উদ্যোগে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকাল 11টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। 7 তারিখে ওনার অবস্থার বেশ কিছুটা উন্নতি হয়। উন্নতি হওয়ার পরে ওনার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। পরবর্তীতে আজ সকালবেলা তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়। অবনতি হলে আমরা তাকে আবারও লাইফ সাপোর্টে নিতে বাধ্য হই এবং তারপরে আজকে বিকেল 5টার সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেইলিওর, কিডনি জটিলতা এবং শ্বাস প্রশ্বাসজনিত জটিলতার কারণে উনি বিকেল 5টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যোগাযোগ যত সহজ, সঠিক তথ্য পাওয়াও ততটাই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে আগারগাঁওয়ে ডাক দিবসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি একথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেলেও তা নিয়ে দ্বিধা তৈরি হয়। এ থেকে নিরসনে যোগাযোগ সহজের পাশাপাশি মানসম্মত হওয়াও জরুরি। জেনারেশন গ্যাপ দূর থেকে
পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও বাসা বাড়ির ঠিকানা ডিজিটাল করার প্রক্রিয়া চলছে। এ নিয়ে শিগগিরই পাইলট প্রকল্প চালুর কথা জানান তিনি। লেখা কতটা সুন্দর সেটা মোটেও প্রাসঙ্গিক তেমন কোনো বিষয় না। কমিউনিকেশন ইজ ইম্পর্ট্যান্ট। দ্রুত কমিউনিকেশন যেমন জরুরি, সঠিক তথ্যের কমিউনিকেশনও তেমন জরুরি। শুধু দ্রুত হয়ে গেছে এই উচ্ছ্বাসের কারণে যেটা সঠিক সেটা থেকে আমাদের দূরে সরে থাকার আসলে কোনো সুযোগ নেই। এবং এই যে জলবায়ু পরিবর্তন, এই জলবায়ু পরিবর্তনে ভানুয়াতুও নাকি পৃথিবীতে আর থাকবে না, মালদ্বীপও নাকি পৃথিবীতে আর থাকবে না। এই স্ট্যাম্পগুলো আসলে তাদের জাতিসত্তার একটা পরিচায়ক হিসাবে অনেক দিনই কিন্তু আমাদের মধ্যে বেঁচে থাকবে। কারসাজি করে ডিমের দাম বাড়ানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। শুক্রবার বিশ্ব ডিম দিবস উপলক্ষে এ কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, কারসাজি করে যাতে ডিমের দাম বাড়াতে না পারে সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় শুধু উৎপাদন না বাড়িয়ে মানসম্মত ডিম নিশ্চিত করার পরামর্শ দেন তিনি। জানান, খামারিদের মধ্যে অনেকে আছে যারা মুরগিকে নিরাপদ ও মানসম্মত খাদ্য দেয় না, সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এছাড়া যেসব শিশুরা দিনে অন্তত একটি ডিম খেতে পারে না তাদের জন্য প্রাইমারি স্কুলে ফিডিং প্রোগ্রামে দুধের সাথে ডিমের ব্যবস্থা করার আহ্বান জানান তিনি। সারা বছরের ডিমের উৎপাদনের একটা ফোরকাস্টিং করতে হবে এবং কি দামেরও ফোরকাস্টিং করতে হবে। মার্কেটের নজরদারিটা এটা আমাদেরকে বাড়াতে হবে, কারণ এই জায়গায় খামারিও উপকৃত হচ্ছে না, খামারিও ক্ষতিগ্রস্ত। এমন যদি হতো যে খামারি বেশি দাম পাচ্ছে আর কনজিউমার বেশি দাম দিচ্ছে, তাহলে একটা অন্য ব্যাপার হতো। কিন্তু কনজিউমার বেশি দাম দিচ্ছে, খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে কয়েকটা হাত কোনো ইনভেস্ট না করে শুধু পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। সংযুক্ত আরব আমিরাতের কারাগারে মারা যাওয়া জুলাই যোদ্ধা আব্দুল হামিদের মরদেহ চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা 10:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ। স্বজনরা জানান, আবুধাবিতে জুলাই আন্দোলনে অংশ নেওয়ার জন্য রাজপথে নেমে এসেছিলেন আব্দুল হামিদ। পরে তাকে গ্রেপ্তার করে কারাগারে বন্দী করা হয়। এরপর মানসিক চাপে থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে গত 22 সেপ্টেম্বর মারা যান তিনি। কারাগারে থাকাকালে পরিবারের সঙ্গে মাত্র 2 বার যোগাযোগ করেছিলেন আব্দুল হামিদ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে সরকারের কাছ থেকে সহযোগিতা চায় তার পরিবার। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় আবুধাবিতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 4,500 বাংলাদেশির বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার করা হয় 225 জনকে। অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক তৎপরতায় 200 জনকে ফিরিয়ে আনা সম্ভব হলেও কারাগারে বন্দী ছিল 25 জন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা এটার জন্য ব্যথিত। কোনো সাহায্য সহযোগিতা পাইনি ওনাদের কাছ থেকে, কারো কাছ থেকে পাইনি। আমরা হতাশাগ্রস্ত। যদি সাহায্য সহযোগিতা পাইতাম তাহলে আজকে আমাদের একটা ভাই লাশ হয়ে ফিরতো না। যদি অবিবাহিত থাকে তখন তার মা বাবা যে কোনো একজনে আমাদের প্রবাসী কল্যাণ দেশ থেকে এই যে 35,000 টাকা স্যার ওই যে দাফন ভবন বাবদ যে খরচটা সেটা গ্রহণ করি আর কি। রাঙামাটির জুড়াছড়িতে শুভলং শাখা বনবিহারে অনুষ্ঠিত হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের 32তম কঠিন চিবর দানোৎসব। সকালে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে 24 ঘন্টার মধ্যে তৈরি করা বস্ত্র জাঁকজমকপূর্ণভাবে বৌদ্ধ ভিক্ষুদের মাঝে দান করা হয়। বৃহস্পতিবার রাতব্যাপী বৌদ্ধ ভিক্ষুদের পরিধেয় গেরুয়া রঙের এই বস্ত্র বুনন শুরু করেন পুণ্যার্থীরা। শুক্রবার বুনন সম্পন্ন করেই কঠিন চিবর দানোৎসবে অংশ নেন তারা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় গুরু হিসেবে উপস্থিত ছিলেন জুড়াছড়ি শুভলং শাখা বনবিহারের অধ্যক্ষ বুদ্ধশ্রী মহাস্থবির। পার্বত্য এলাকায় সবাই একসাথে সম্প্রীতির বন্ধনে থাকতে চান বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শুক্রবার সন্ধ্যায় রাঙামাটি শহরের
রাঙাপানি মিলন বিহারে ৫১তম কঠিন চীবর দানোৎসবে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, সম্প্রীতির বন্ধনে থাকতে চাই, এই মেসেজটা সবাইকে দিতে চাচ্ছি। এবছর কঠিন চীবর দান শুরু হয়েছে, সবাই মনে করে এটা হওয়া দরকার। কাউকে ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং অন্য কোনোভাবে বঞ্চিত করা ঠিক না বলে জানান উপদেষ্টা। সবার সম্প্রীতি থাকা দরকার, সম্প্রীতির বাইরে কোনো কিছু নাই বলে জানান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা চীবর বুনন উদ্বোধন করেন এবং পঞ্চশীল প্রার্থনায় অংশ নেন। চুলামণি মন্দিরের পূজার উদ্দেশ্যে ফানুস উড়ান উপদেষ্টা। এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার উপস্থিত ছিলেন। আমরা এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা সম্প্রীতির বন্ধনে থাকতে চাই এবং এই সম্প্রীতিটাই আমাদের একমাত্র বেসিক জিনিস, যেখানে আমরা পার্বত্য এলাকায় সবাই একসাথে থাকতে পারবো। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে, আগামীতে আরও উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ধ্যায় আশুলিয়ায় বোধিজ্ঞান ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান উৎসবে তিনি একথা বলেন। অনেক উন্নতি হয়েছে, এটা আরো উন্নতি হতে থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি গ্রেফতার হয়েছে 700-র উপরে যারা এই যে দাড়ি লাগিয়েছে, এগুলির অলরেডি আমরা জিডি করেছি এবং তাদের আইনের আওতায় আনার জন্য তাদের কেস করা হচ্ছে এবং যারা এই অপকর্মটা করছে তাদের আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসবো। সপ্তাহের ব্যবধানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমলেও রাজধানীর কাঁচা বাজারে সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নেই সবজি। মাছ মাংসের দামে যোগ হয়েছে নতুন সংখ্যা। রাজধানীর বিভিন্ন কাঁচা বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচের দাম সপ্তাহের ব্যবধানে ১০০ টাকা কমলেও শুক্রবার ১৮০ থেকে ২০০ টাকায় দাঁড়িয়েছে। সবজিতেও একই চিত্র, টমেটো ১৩০ থেকে ১৪০ টাকা, শীতের সবজি শিম ১৭০ টাকা, গাজর ১২০ টাকা, পটল ৮০ টাকায় মিললেও বেগুন মিলছে না ১৩০ টাকার নিচে। এছাড়া টমেটো ১২০ টাকা, ঢ্যাঁড়স ৬০ টাকা আর বরবটি প্রতি কেজি ৯০ টাকায়। শসার দামও ৮০ টাকা। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মাছের দাম বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের অভিযোগ, আমিষের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগি বেছে নিলেও তাও নেই সাধ্যের মধ্যে। ৮০ টাকার নিচে আপনি কোনো সবজিই নাই। ইভেন যদি লেবু কিনতে চান সেটাও ৫০ টাকা ৬০ টাকা হালি। আজকে লাল শাক ৩০ টাকা একাটি। উচ্চবিত্ত তাদের কোনো সমস্যা নেই, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তের জন্য একটু হাহাকার অবস্থা। গত সাথে ১৫ দিন আগে পাঙ্গাস মাছ কিনলাম ১৬০ টাকা কেজি, আজকে এই পাঙ্গাস কিনলাম ২২০ টাকা। শীতের শুরুতে এটার দাম বেশি হবে স্বাভাবিক, কিন্তু এত বেশি এটা যারা খেটে খাওয়া মানুষ, আমরা চাকরিজীবী মানুষ, যারা দিনমজুর আছে তাদের জন্য আসলে না বিশ্বাস হয়ে যাচ্ছে। আগে তো সিন্ডিকেট ছিল, আওয়ামী লীগের ২০০টা সিন্ডিকেট করছে, এখন কারা সিন্ডিকেট করতেছে। ছুটির দিনে সারা দেশের বাজারে শীতকালীন সবজির সরবরাহ কিছুটা বাড়লেও প্রভাব নেই দামে। এখনও অনেকটাই বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। এখনও সহনীয় নয় কাঁচা মরিচের দাম। এদিকে সরবরাহ সংকটে বেড়েছে সব ধরনের চাষের মাছের দাম। সিলেটের বাজারে অনেকটা বাড়তি সবজির দাম। খুচরা বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা কেজি দরে। এদিকে নেত্রকোনায় সপ্তাহ ব্যবধানে বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। এছাড়া সৈয়দপুরে সবজির লাগামহীন দামে দিশেহারা ক্রেতা। সরবরাহ কিছুটা বাড়লেও বেশিরভাগ সবজির দাম ৫০ টাকার বেশি। আমদানিতে দাম কিছুটা কমলেও কাঁচা মরিচ এখনও বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। এদিকে শুক্রবার ছুটির দিনে ময়মনসিংহের বাজারে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সরবরাহ কম থাকায় সংকট ছিল চাষের মাছের। ফলে সপ্তাহ ব্যবধানে কেজিতে চাষের মাছের দাম বেড়ে ৩০ থেকে ৪০ টাকা হয়েছে। এছাড়া আমদানির প্রভাবে নওগাঁয় ২ সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে ২ থেকে ৩ টাকা কমেছে। শাকসবজির দর এই চড়া দাম, বাজার তো অনেকটাই নিয়ন্ত্রণে, সব মালই নিয়ন্ত্রণে, দাম আগের থেকে একটু কমে আইছে। কিন্তু বেশি দাম পাইকার বেশি, ইলিশ মাছ নাই, এই জন্য মাছটির দাম বেশি। যে মাছ কিনতে আসছিলাম ওই মাছ ওই বাজারে কিনতে পারি না। চারুকলার বকুলতলা ও পরবর্তীতে গেন্ডারিয়াও হয়নি এবারের সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর আয়োজনে শরৎ উৎসব। সকালে চারুকলার বকুলতলার পরিবর্তে পুরান ঢাকার গেন্ডারিয়ায় কচি কাচার মেলার মাঠে অনুষ্ঠান করতে গেলে বাধার মুখে পড়তে হয় শিল্পীদের। সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানান, শেষ মুহূর্তে গোলযোগ হওয়ার শঙ্কাকে কারণ দেখিয়ে চারুকলা কর্তৃপক্ষ অনুমতি বাতিল করে। সকালে গেন্ডারিয়ায়
অনুষ্ঠানস্থলে এসে একই শঙ্কার কথা জানান স্থানীয় প্রশাসন। এবারের অনুষ্ঠান উৎসর্গ করার কথা ছিল সদ্য প্রয়াত লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভীনের স্মরণে। অনুষ্ঠান না হলেও তাকে স্মরণ করে 1 মিনিট নীরবতা পালন করেন অংশগ্রহণকারীরা। পরে একত্রিত হয়ে জাতীয় সঙ্গীত গেয়ে আয়োজন হতে না দেওয়ার প্রতিবাদ জানান তারা। খেলাঘর, উদীচী, সত্যেন সেন এবং 30 বছর ধরে করছি বসন্ত উৎসব, 25 বছর ধরে করছি নবান্ন উৎসব। এই উৎসবগুলো আপনাদের সামনে হাজির করেছি। আমাদের গান, কবিতা, আবৃত্তি, পাঠ সবকিছু সাজিয়েছিলাম। বিধি বাম আমরা সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না। দেশের দক্ষিণের শেষ প্রান্ত কক্সবাজারের টেকনাফে ভূমি আর্ট গ্যালারির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্প। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা 15 জন শিল্পী অংশ নেন এই সৃষ্টিশীল আয়োজনে। সকাল থেকে বিকেল পর্যন্ত চলে আঁকাআঁকি, আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, আর সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মুক্ত আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়। টেকনাফ স্থলবন্দরে গত 4 থেকে 10 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই সপ্তাহব্যাপী আর্ট ক্যাম্পের মূল উদ্দেশ্য শিল্পীদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে সৃষ্টিকে জীবনের আরও কাছাকাছি নিয়ে আসা, যেখানে সীমান্তের প্রকৃতি, মানুষ আর জীবনের গল্প ফুটে উঠেছে তাদের ক্যানভাসে। টেকনাফের প্রকৃতি আর সীমান্ত জীবনের অনুপ্রেরণায় আঁকা এসব সৃষ্টিকর্ম শিগগিরই দেখা যাবে ঢাকায় ভূমি আর্ট গ্যালারির প্রদর্শনীতে। বাংলাদেশিদের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের উন্মোচন করতে চায় উইকেয়ার। এই লক্ষ্যে থাইল্যান্ডের থনবুরি বামরুং মোয়াং হাসপাতালের সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে প্রতিষ্ঠান দুটি। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 2 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। থনবুরি বামরুং মোয়াং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আবুধাবি আধুনিক প্রযুক্তি ও মনোরম আতিথেয়তা নিশ্চিতের মাধ্যমে চিকিৎসা সেবায় থাইল্যান্ড ব্যতিক্রম, আর সেই সুবিধা বাংলাদেশিরা আগের চেয়ে যাতে বেশি গ্রহণ করতে পারে, উইকেয়ারের সাথে সমঝোতা স্মারকের মাধ্যমে সেই পথ সুগম হলো বলে মন্তব্য করেন তিনি। পরে থনবুরি হাসপাতালের চিকিৎসা নেওয়া কয়েকজন রোগী তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করেন। অনুষ্ঠানে লটারির মাধ্যমে পুরস্কার এবং স্বাস্থ্য প্যাকেজে নানা চিকিৎসা সেবার সুযোগ দেওয়া হয়। এবছর শান্তিতে নোবেল পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনা মাচাদো। ভেনেজুয়েলার স্বৈরশাসন থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন লড়াই করার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নোবেল কমিটি। গেল বছর প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকেই আত্মগোপনে আছেন 58 বছর বয়সী এই নেত্রী। শিল্প প্রকৌশলে পড়াশোনা করলেও নিজ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে গড়ে তোলা সুমাতের প্রতিষ্ঠাতা মারিয়া অবাধ ও স্বচ্ছ নির্বাচনের জন্য লড়েছেন 20 বছর এর বেশি সময় ধরে। নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এবার শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মোট 338 ব্যক্তি প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করেছিল। নোবেল প্রাইজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী এটি জমার শেষ দিন ছিল গত 31 জানুয়ারি। এদিকে নোবেল কমিটি শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয় বলে অভিযোগ তুলেছে হোয়াইট হাউস। এবারের শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নাম ঘোষণা না করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় একথা জানিয়েছেন হোয়াইট হাউস কর্মকর্তা স্টিভেন চাং। তিনি জানান, পুরস্কার না পেলেও যুদ্ধবন্ধ ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাবেন ডোনাল্ড ট্রাম্প। মানবিক হৃদয়ের অধিকারী ট্রাম্প তার প্রবল মনোবলের মাধ্যমে যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম বলেও এক্স বার্তায় উল্লেখ করেন চাং। এবছর জাতিসংঘ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প নিজেকে নোবেল পুরস্কারের শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে দাবি করেছিলেন। তার পক্ষে সুপারিশ করেছিল পাকিস্তান ও ইসরায়েল। গাজার শান্তি চুক্তি অনুসারে নির্দিষ্ট সীমানা থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ধীরে ধীরে উপত্যকার দক্ষিণাঞ্চল থেকে উত্তরে সরে যেতে শুরু করেছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। এর আগে গাজায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্প প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবের প্রথম ধাপের অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। স্থানীয় সময় শুক্রবার সকালে ইসরায়েলি মন্ত্রিসভার পক্ষ থেকে জানানো হয় 24 ঘন্টার মধ্যে গাজায় অভিযান বন্ধ করবে আইডিএফ।
আর পরবর্তী 72 ঘন্টার মধ্যে সব জিম্মিদের মুক্তি দেবে হামাস। যদিও এর মধ্যে গাজায় কিভাবে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠা হবে তা নিয়ে বিস্তারিত কোনো ধারণা পাওয়া যায়নি। যদিও হামাসের সমঝোতাকারী দলের প্রধান খলিল আল হায়া মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী পক্ষ তাদের নিশ্চয়তা দিয়েছে অস্ত্রবিরতির প্রথম ধাপ কার্যকর হলে এর ধারাবাহিকতায় গাজা যুদ্ধ পুরোপুরি বন্ধ হবে। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় মান্দিনাও প্রদেশে শক্তিশালী 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। শুক্রবার সকালে ভূমিকম্পে কেঁপে ওঠে ফিলিপাইন। এতে প্রাণ হারিয়েছেন অন্তত 2 জন। ভূমিকম্পের পর সুনামির সতর্কতাও জারি করেছে কর্তৃপক্ষ। উপকূলে স্বাভাবিক জোয়ারের তুলনায় 1 মিটারের বেশি উচ্চতার ঢেউ আঘাত করতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরও উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছেন ফিলিপিন্সের ভূমিকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট। সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকালে সুনামির আঘাত হানতে পারে। উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ওডিআইতে সেট হয়ে ইনিংস বড় করা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। অন্যদিকে আরব আমিরাতের ভিসা করা জটিল হওয়ায় দলের সাথে যোগ দিতে পারেননি সৌম্য সরকার, এমনটাই মনে করেন সাবেক এই ক্রিকেটার। কিন্তু 50 ওভার ম্যাচে পরীক্ষাটা বেশি হয়, লম্বা সময় ব্যাটিং করতে হয়, সেই পরীক্ষাটা আরো বেশি করে দিতে যে আমরা ভালো করতে পারিনি। আমার মনে হয় যে ইটস নট অ্যাবাউট ব্যাটিং অর্ডার, ইট ইজ অ্যাবাউট আওয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য গেম। আমরা সেট হয়ে ইনিংসটা বড় করতে পারিনি। ওডিআই ফরম্যাটে সেট হয়ে ইনিংসটা বড় করা খুব ইম্পর্টেন্ট, সেই সুযোগটা থাকে। প্রতিদিন তো সবাই রান করবে না। ইউএইর ভিসা একটু ডিফিকাল্ট হয় দিস ডেজ, কারণ ওরা যখন বন্ধের দিনই থাকে আর ওদের ভিসাটা একটু কঠিন হয় পেতে। সেম ফর এভরিবডি। আমার মনে হয় যে হয়তো সিলেক্টরদের চিন্তা ভাবনায় ছিল কিনা আমি জানি না, এটা ঠিক বলতে পারছি না। বিকজ চিন্তা ভাবনা থাকলে স্কোয়াডটা লম্বা স্কোয়াড কিন্তু ভিসা করানো হয়ে থাকে, ইন পাস্ট সেটাই হয়েছে। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে শনিবার ভোরে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে আলবি সেলেস্তেদের প্রতিপক্ষ ভেনেজুয়েলা। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্ব শেষ হওয়ায় এখন প্রীতি ম্যাচের দিকে মনোযোগী আর্জেন্টিনা। অক্টোবরের আন্তর্জাতিক উইন্ডোতে 2টি ম্যাচ খেলবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ভেনেজুয়েলার বিপক্ষে খেলার 3 দিন পর শিকাগোর সোলজার ফিল্ডে পুয়ের্তো রিকোর মুখোমুখি হবে আলবিসেলেস্তারা। এই ম্যাচগুলোর মধ্য দিয়ে টিম কম্বিনেশন পরখ করবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কেলোনি। নতুন কিছু মুখ ডাক পাওয়ায় তাদের পারফরমেন্সের দিকে চোখ থাকবে দর্শকদের। স্কোয়াডে ফিরেছেন লিওনেল মেসি, তবে 2 ম্যাচেই তাকে পুরোপুরি পাওয়া নিয়ে শঙ্কা আছে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।